সালামুকুম সবাইকে। যেটা রাবিদ ভাই বললো, আসলে কিছু কিছু জিনিস নিয়ে আমরা বেশ লাস্ট 15-20 দিনই হয়েছে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি। সো কিছু কিছু কাজ নিয়ে প্রতিদিনই আমরা চেষ্টা করছি যে আসলে বিগত অনেক বছরে অনেক কিছু যেসব হয় নাই, এগুলো যেরকম আমরা একটা প্রসেসটা স্টার্ট করে দিই আর কিছু ডিসিশন মেকিং নিয়ে নিই। আমি যখন আমার এই পজিশন ছিল না, তখন আমি একটা কথা বলেছিলাম ভেরি ক্লিয়ারলি বিভিন্ন আমার ইন্টারভিউতে। আমি একটা জিনিস বলেছিলাম যে একটা স্টেডিয়াম বানাইতে হয়তো বা 3 বছর 4 বছর সময় লাগতে পারে, বাট একটা স্টেডিয়াম বানাবো এটার জন্য 2 বছর লাগতে পারে না এই ডিসিশন নিতে। বা একটা সুইমিং পুল বানাবো এটার জন্য 1 বছর দিতে হতে পারে, 6 মাস দিতে হতে পারে, বাট সুইমিং পুল বানাবো এটার ডিসিশন 5 দিনেও নেওয়া যায়। সো আমার কথার বেসিসে আমার কাছে মনে হয় যে এখানে যে এই অর্গানাইজেশনের আন্ডারে যদি আপনার ইচ্ছা থাকে, আমার কাছে মনে হয় যে অনেক কাজই অনেক ফাস্ট ট্র্যাক করে করা সম্ভব, অনেক ডিসিশন মেকিংও অনেক কিছু করা সম্ভব। সো আবারও বলি, এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ আ স্টার্ট। সো প্রথমে আমি বলি যে আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো এটা স্ক্রিনও আপনারা দেখতে পারবেন। সো বেসিকলি এটা এরকম লাগবে দেখতে। এই একটু স্ক্রিনে দেখে দেন ছবিটা। না, এটা না, হ্যাঁ। সো এরকম পুরো অলমোস্ট 27,000 স্কোয়ার ফিটের মতো পুরো জিনিসটা এই শেডের আন্ডারে এসে যাবে। কিছুটা কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। এটা আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি, আর এটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। তো আশা করি ডিউ টাইমে এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে আপনারা এটা দেখতে পারবেন। এটা ছিল একটা, যেটা আমার কাছে মনে হয় দিস ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি, যে এখানে আমাদের যারা দর্শক, যারা ইজ আ ম্যাসিভ স্টেক হোল্ডার অফ ক্রিকেট, ওনাদের কমফর্ট আর সব কিছুর দিকে চিন্তা করে এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রসেস সব কিছু যদি ঠিক থাকে শুরু করে দিব। সেকেন্ডলি, আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার আমিনুল ভাইও এই জিনিসটা আমাদেরকে বলেছেন, আমরাও একমত এটার সাথে, যে আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব, সো দ্যাট এক হলো আপনার এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে, প্লাস আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা আসলে ইনভেস্টমেন্টটা, ইনভেস্টমেন্টের রিটার্নটা কি। এটা যদি সব কিছু ম্যাচ করে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়, আপনারা দেখতে পারবেন সিমিলার এরকম ধরনের হইতে পারে, বাট ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমি আবারও বলি, জাস্ট মাত্র এটা রেকি করাটা শুরু হয়েছে। সো এটা যদি হয়, সো দিস উইল বি সামথিং দ্যাট উইল বি প্রাউড অফ। থার্ড যে জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি মেইনলি এখানে কথা বলতে এসেছি, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট যেভাবে করে ডিজাইন করা, ওটা যদি দেখবেন যে একটা একটা সেগমেন্টের প্লেয়ারদের জন্যই আমাদের ম্যাক্সিমাম ক্রিকেট। ফর এক্সাম্পল, যারা ন্যাশনাল টিমে খেলে তারা বিপিএল খেলে, তারাই বিসিএল খেলে, তারাই এনসিএল খেলে, তারাই এনসিএল T20 খেলে। সো একটা সেগমেন্ট অফ দ্য প্লেয়ার্স আর গেটিং 5, 6, 7 টুর্নামেন্টস টু প্লে। বাট হোয়াট অ্যাবাউট যারা থার্ড ডিভিশন খেলে, যারা সেকেন্ড ডিভিশন খেলে, যারা ফার্স্ট ডিভিশন খেলে? এদের জন্য কিন্তু আমাদের এই লিগ খেলা ছাড়া আর কোনো খেলাই নেই। সো এই কারণে আপনি দেখবেন যে আমাদের ক্রিকেটিং হিস্ট্রিতে এরকম কাহিনী খুব কম যে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে খেলছে, বা সেকেন্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে আসছে। এই জিনিসটা আমাদের হিস্ট্রিতে খুবই কম। হিস্ট্রিতে কম এই কারণেই বিকজ আমরাই কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। সো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে
এই সিজন থেকে আমরা শুরু করব। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল, মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। এখন এটার বেনিফিটস কি? বেনিফিটসটা হলো, এটা জানাটা ইম্পর্টেন্ট, যে আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে ক্রিকেট খেলেছেন, আমি বুঝি বা জানি। সো আপনি দেখবেন যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার থাকে যারা তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম 12 ম্যান, 13 ম্যান, 14 ম্যান হয়ে রয়ে যায়। তারা কোনো সময় খেলার সুযোগ পায় না। বা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের জন্য যে আরেকটা টুর্নামেন্ট তৈরি করব, এটাও কোনো কিছু আমাদের সিস্টেমে ছিল না। তো সেকেন্ড 11 যখন আমরা করা শুরু করবো, ইউ বেসিকলি এঙ্গেজিং আনাদার 100, 150, 200 ক্রিকেটার্সকে আপনি এঙ্গেজ করছেন। নতুন 150 থেকে 200টা ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। এখানে যে অ্যাডভান্টেজগুলো হবে, সো ফর এক্সাম্পল দেখা গেল, আর এটা আমরা চেষ্টা করব, আর সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3 ডে ম্যাচগুলো। ইট ওয়ন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। আর এখানে যে সুবিধা হবে, যে ফর এক্সাম্পল ধরেন ঢাকা আজকে ক্রিকেট ম্যাচ খেলছে ন্যাশনাল লিগে, 2টা দিন পর তাদের খেলা হলো রাজশাহীর সাথে। এখন রাজশাহীতে ফর এক্সাম্পল 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, কারণ ঢাকার টিমে হয়তো বা কোনো অফ স্পিনার নাই ওই মুহূর্তে। তো আমরা কি করি, আচ্ছা অফ স্পিনার নাই, অমুকরে ফোন করি, এই কই আছে দেখো, দেখে ধরে নিয়ে এসে তাকে নেক্সট ম্যাচ খেলাই দিই। এই যে পিকনিক ক্রিকেট যে কথাটা ন্যাশনাল লিগের উঠে আসে, পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না, আমরাও, ক্রিকেট বোর্ডও, কারণ আমরাই ওই কালচারটা তৈরি করে দিয়েছি দেখে আজকে এই কথাগুলো বলতে হয়। সো এখন আর কাউকে বাসার থেকে তুলে আনতে হবে না। একই সময় সেকেন্ড 11-এও হয়তো বা ওই অফ স্পিনার ক্রিকেট খেলতে থাকবে, ফার্স্ট 11 দেখতে পারবে যে সেকেন্ড 11-এর ওই ছেলেটা কেমন পারফরমেন্স করতেছে, নেক্সট ম্যাচের আগে তাকে নিয়ে আসতে পারবে এখানে। সেমভাবে কেউ যদি ফার্স্ট 11-এ স্ট্রাগল করছে, 2টা ম্যাচ 3টা ম্যাচ সে খারাপ খেলছে, আমরা কি করি, তাকে একদম কমপ্লিটলি টিম থেকে সরাই দিই। তখন তার কাছেও একটা অপরচুনিটি থাকবে যে সে সেকেন্ড 11-এ এসে ম্যাচগুলো খেলে, প্রবলি 1-2টা ম্যাচ ভালো খেলে তার একটা আবার চান্স থাকবে সামনে এসে যাওয়া। সেকেন্ড 11-এ যে এই টুর্নামেন্টটা হবে, এখানে কি সুযোগ সুবিধা খুব বেশি থাকবে? না, অবশ্যই না। মিনিমাম স্ট্যান্ডার্ডে যেসব দেওয়ার দরকার, মিনিমাম ম্যাচ ফিস থাকবে। ওই ছেলেগুলোর মধ্যে ওই হাঙ্গ্রিনেসটা আনতে হবে, যে ওই যে 65,000 টাকা বেতন করেছি বা 1 লাখ টাকার ম্যাচ ফি করেছি, ওটাকে চ্যালেঞ্জ করা। কেমনে সেকেন্ড 11 থেকে তারা ওই পারফরমেন্স করে ফার্স্ট 11-এ ঢুকতে পারবে, এই কম্পিটিশনটা ক্রিয়েট করা দায়িত্ব হলো আমাদের। আমার আর দায়িত্ব না ব্যাটিং বোলিং কেমনে করতে হয়, কেমনে ব্যাটিং দেখায়, তো দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি, বাট টু ক্রিয়েট দ্যাট মানে এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য চ্যালেঞ্জ প্লেয়ারদের মধ্যে, যে তুমি যদি এটা ভালো করো, দিস ইজ দ্য বেনিফিটস ইউ আর গোয়িং টু গেট। সো আমার কাছে মনে হয় মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টুর্নামেন্ট, where every team will have their second 11 team. সেম জিনিসভাবে বলি, যে পিকনিক কথা বলতে যেটা বলছিলাম, আজকে ধরেন তাসকিন আহমেদ যখন ইনজুর্ড হওয়ার পর যখন তার একটা ম্যাচ খেলতে হয়, তাহলে আমরা কি করি, আমরা পাঠাই দিই একটা ফার্স্ট ক্লাস ম্যাচে খেলতে, আর আমরাই বলে দিই যে ও যেরকম 6 ওভারের বেশি বল না করে। তো এই জিনিসটাকে তো পিকনিক ক্রিকেট এত বছর আমরাই বানিয়ে রাখছিলাম। ফার্স্ট ক্লাস ম্যাচে এই নিয়মকানুন আমরা কেন করবো? তাসকিন আহমেদ যাবে সেকেন্ড 11-এ, যায় ওখানে নিয়মকানুন অনেক রিল্যাক্স থাকতে পারে। আপনি যদি এক্সাম্পল হিসাবে দেখতে চান, রিসেন্টলি জফরা আর্চার ইনজুর থেকে যখন উঠে এসেছে, সে কিন্তু ডাইরেক্টলি কাউন্টির ম্যাচ খেলেনি, প্রবাবলি প্রথম ম্যাচ খেলে চললো সেকেন্ড 11-এ, কারণ ওখানে অনেক নিয়মকানুন রিল্যাক্স থাকে, আপনি ওখানে ওর বিল্ড আপ হয়ে যায়, সব কিছু হয়ে যায়। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমি মনে করি টু হ্যাভ দিস টুর্নামেন্ট। আর ইনশাল্লাহ যদি আমরা সব ঠিক থাকে, সামনে ইলেকশন হবে, ইলেকশনে যে কোনো কেউ আসতে পারে, আমিও আসতে পারি, অন্য কেউ আসতে পারে, বাট এই সিস্টেমটা যদি আমরা তৈরি করে দিয়ে যাই, আশা করি বাংলাদেশ ক্রিকেটের ভালো যদি কেউ চায়, বাংলাদেশ ক্রিকেটেরকে আগে যদি নিয়ে যেতে চায়, এই টুর্নামেন্টটা যেরকম অবশ্যই হয়, আমাদের তরফ থেকে আমরা সব ধরনের প্রসেস, অলমোস্ট বাজেটিং থেকে নিয়ে সব কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি। আর আমি ভেরি হোপফুল যে এই বছর থেকে এই জিনিসটা দেখতে পারবেন। সেকেন্ডলি আরেকটা যে জিনিসটা, আমি প্রথম দিনই আমি একটা জিনিস বলেছি যে ক্রিকেটটাকে আমাদেরকে প্রমোট করতে হবে, ক্রিকেটটা আমাদের প্রমোট করতে হবে। এখন ক্রিকেটটা প্রমোট করার জন্য যে জিনিসটা হলো, চিটাগং, ঢাকা, সিলেট, এইসব জায়গায় ক্রিকেট দেখে মানুষ অভ্যস্ত।
আমি যখন ফার্স্ট ক্লাস খেলতাম আমি কিন্তু লঞ্চে করে বরিশালও গিয়েছি, রাজশাহীও গিয়েছি, অন্য খুলনাও গিয়েছি, সব গিয়েছি। ফর সাম রিজন আমাদের এই হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। উই নিড টু, আমরা এই সিজন থেকে চেষ্টা করব যেসব জায়গায় মাঠ আছে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলা আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে শুরু করে দিব। কিছু কিছু জায়গায় আমাদের কিছু জটিলতা আছে, ওই জিনিসগুলা হয়তোবা এই সিজনে এক্স্যাক্টলি একদম হোম অ্যান্ড অ্যাওয়ে হবে না। বাট ফর এক্সাম্পল খুলনার মাঠ যদি খেলা থাকে, কেন খুলনায় কেন খেলবে না? বরিশালের মাঠ তৈরি হচ্ছে, যেটা আমি শুনেছি, ওটা যদি তৈরি হয়ে যায় তাহলে বরিশালে কেন খেলবে না? যদি ওইসব জটিলতা না থাকে, হোম অ্যান্ড অ্যাওয়েও আমরা এই সিজন থেকে শুরু করে দিতে চাই। বিকজ বরিশাল, খুলনা, রাজশাহীর মানুষজন, রাজশাহী তো হয় অ্যাকচুয়ালি, বরিশাল খুলনার মানুষজন ডিজার্ভ করে তারা তাদের সুপারস্টার্সগুলোকে খেলতে দেখতে। দিস ইজ হাউ ইউ স্টার্ট প্রমোটিং ইউর গেমস। প্রমোটিং মানে এটা হলো না জাস্ট টিভিতে অ্যাড দিয়ে দিলাম বা একটা অ্যাড ছবি তুলে ছেড়ে দিলাম না। প্রমোটিংয়ের হাজার ওয়েজ আছে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আমাদের ক্রিকেটটাকে প্রত্যেকটা জায়গায় ছড়াই দিতে হবে। সো দিজ আর দ্য ভেরি ফিউ থিংস আমরা ডিসিশন নিয়েছি। আপনারা সামনে ইনশাল্লাহ যতদিনই আমরা আছি অতদিনে আরও কিছু কিছু জিনিস আমরা পাইপলাইনে আছি, ওটা যখন আমরা সিকিউর করে নিব টাইম টু টাইম আপনাদেরকে আমরা জানাবো। এটাই, এর চেয়ে বেশি কিছু না। আমি জানি যে প্রথম দুইটা প্রেস কনফারেন্সে আমি কোয়েশ্চেন আনসার নিয়ে নেই, সো ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফায়ার মি। সো আজকে সো তো আমার তরফ থেকে আই এম ডান। এটাই আমার অ্যানাউন্সমেন্টগুলো ছিল তিনটা। আর আমি একটা জিনিস আপনাদেরকে, বিফোর আই টেক ইউর কোয়েশ্চেন্স, একটা জিনিস আমি বলবো, এই যে তিনটা জিনিস আমরা করছি, দিস ইজ আ ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। আমি জানি আপনাদের কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু ঘটনা হয়তো বা কিছুক্ষণ আগে ঘটেছে, ওটা নিয়ে আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দিব। বাট এই ডেভেলপমেন্টটা যেরকম বন্ধ না হোক, এই ডেভেলপমেন্টটা যেরকম ফোকাসটা পাক, দিস ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, এই জিনিসগুলো আমরা করি, তাহলে উই আর টেকিং আ ফরওয়ার্ড স্টেপ ফর বাংলাদেশ ক্রিকেট। সো আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের মতো প্রশ্ন করেন, আমি সব কিছুরই উত্তর দিব যেটা আমি রাইট মনে করি। But remember this NCL second 11 extremely important for Bangladesh cricket. So এই জিনিসগুলোর উপর আপনারা আশা করি ফোকাস দিবেন, আর বাকিটা এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর ফাইন ভাইকেও খালি আমারে করেন না ভাই, আমি আমার হ্যাঁ, আমি বলেছি যে আমরা প্রসেসটা স্টার্ট করেছি। প্রসেসটা স্টার্ট এনএসসির বিষয়টা, ইউর অ্যাবসলিউটলি রাইট। আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের মালিক এনএসসি, বাট এনএসসির সাথে আলোচনা করে এনএসসি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। সো দ্যাট অলসো ফলস ইন দ্য প্রসেস। এটা হলো আপনার একটা উত্তর। সেকেন্ড উত্তর হলো, অ্যাডহক কমিটিতে আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্টে আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন। বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন, এগুলা কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে অবশ্যই করা সম্ভব। আমি আবারও আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি বলেছি আমরা এগুলা প্রসেসটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি, আমরা ভার্বালি এগ্রিড হয়েছি। হ্যাঁ, ইলেকশন, এটা যদি ইলেকশনের পর হয়, ইলেকশনের পর হবে, বাট আমাদের তো কোনো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটে যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ, দেখবো না, করবো। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। ঠিক আছে, কেউ যদি পরবর্তীতে, আমি যদি না থাকি, আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। সো আমাদের কাজ হলো এই প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া। এই জিনিস হলো আমাদের ড্রিম। আমরা এরকম একটা গ্যালারিতে মাথার উপর শেড থাকবে, এটা কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাবো? একটা ক্রিকেট, নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে, বাট প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া তো ইম্পর্টেন্ট। আই হোপ ইউ গট ইউর আনসার। আচ্ছা, ইলেকশনের কথা বলি। প্রবাবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো উইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন।
ঠিক আছে। সেকেন্ডলি, যেটা রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে ওয়ানে আমি বলেছি যে আমি ইলেকশন করবো, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আসবো। 100%, বিকজ বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট এশিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ। সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং, যেটা আমাদেরকে হেল্প করছে সার্ভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্ব যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি। এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে একটা দুইটা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো, অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2 টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি। দেখেন, প্রথম কথা হলো, যখন আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন নিতে হয় যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা 1-2টা ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরো 1-2টা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাবো। এই কারণে আমি আপনাকে বলেছি। সেকেন্ডলি, প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে, আমি শিওর আপনারাও জানেন। ফর এক্সাম্পল, একটা জিনিস ছিল যেটা নিয়ে আমরাই যারা ছিলাম অনেক আলোচনা করেছি, যে বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। এটা না যে আপনারা কিছুই জানেন না, ইউ নো হোয়াট আর দ্য কমপ্লেন্টস ওয়্যার। আমরা যেটা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে, বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সবকিছু মেনটেন করে যেটা যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করব। সো যে কথাটা আমি আপনাকে বললাম, যে এটা দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, দেয়ার আর আদার পয়েন্টস অ্যাজ ওয়েল, যে ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করা হয়েছিল, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অ্যাটলিস্ট 2-3টা প্রেস কনফারেন্স করেছি, 2-3টা ভাবে আমি কোয়েশ্চেন্স রেজ করেছি। সো আই ডোন্ট থিঙ্ক এখন সিটিং ইন দিস পজিশন আই শুড রিপিট দ্য সেম থিংস। আই এম শিওর আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা দেখতে পারবেন যে আমি নিজেই বলেছি যে কি হয়েছে। সো আই হোপ। পোস্টাল ব্যালট সবসময় ছিল, অলওয়েজ সবসময় ছিল। পোস্টাল ব্যালট সবসময় ছিল। পোস্টাল ব্যালটের মতো যদি হয় তাহলে অবশ্যই। এখন যদি একটা রুমে বসে সবাই একসাথে বসে যদি করেন, দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল থিং, ঠিক না? সো পোস্টাল ব্যালটের যে নিয়মে আছে, ই ভোটের যে নিয়ম আছে, ওগুলা ই ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে। অ্যান্ড দিস ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সো আমি আমার তরফ থেকে, যখন একটা ইসি গঠন হয়ে যাবে, ইসি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। আমার কাজ হলো, বা আমাদের কাজ হলো, যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো। এখানে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায়, এসবের উপর ফোকাস করতে থাকবো। যখনই এসি গঠন হয়ে যাবে, দিস উইল বি দেয়ার হেডেক টু ডু। বাট দিস আর অল ইন দ্য সিস্টেম। যে কথাগুলো আপনি বলেছেন, সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট ওই অনেক কিছুকে আপনি কিভাবে ইউজ করছেন, এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। এটা হলো ইলেক্টেড বডির জন্য ছিল।
আমাদের কোনো অধিকার নাই কনস্টিটিউশন চেঞ্জ করা। হ্যাঁ, একটা মিনিট, ঠিক আছে? আর এই গত সময় কি কি হয়েছে না হয়েছে আমি ভাইয়াকে খুব ক্লিয়ারলি আনসার দিয়েছি, কি কি আমার কমপ্লেন ছিল, কি কি নিয়ে আমি অনেক জায়গায় বলেছি। আমি শিওর এই জিনিসগুলো আমার এই মুহূর্তে রিপিট করার দরকার নেই। এগুলো দের ইজ অলওয়েজ দেয়ার ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব অ্যান্ড সব জায়গায় আপনারা জেনে নিতে পারবেন। প্রথমত ইন্ডিয়ান হাই কমিশন উনি এসেছিলেন, উনি এসে ক্রিকেটটাকে এনজয় করেছেন, আমরা অতটুকুর মধ্যেই ছিলাম। যখন একটা ইলেক্টেড বডি আসবে প্লাস আমাদের এখান থেকে যেটা থাকবে ওই কমিউনিকেশন খালি ইন্ডিয়ার সাথে না, বাকি সব দেশের সাথে আমাদের শুরু করতে হবে। শুরু করে এটা মেক শিওর করতে হবে যে বাংলাদেশ কিভাবে করে আরো বেনিফিটেড হয়, কিভাবে করে ভালো ভালো ট্যুর করে বা ভালো ভালো হোম সিরিজ আনতে পারে। সো দিস ইজ আ প্রসেস যেটা একটা ইলেক্টেড বডি করা উচিত। আর অনেকেই ইনভাইটই থাকে, অনেকেই আসে। আমাদের দায়িত্ব হলো তাদেরকে ভালোভাবে হোস্ট করা, খেলা নিয়ে কথা বলা। হ্যাঁ, সো এইসবের মধ্যে ছিলাম। সেকেন্ডলি যে প্রশ্নটা করেছেন, আমি আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই আমাদের যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3 জন ক্রিকেটার, 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা ওই বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে। এটা তো সেকেন্ড কোয়েশ্চেন, এটা তো আমি ডিসাইড করতে পারি না, এটা যার দায়িত্ব সে ওটা ডিসাইড করবে। মানে মি সিটিং হিয়ার ক্যানট আনসার দ্যাট। সেকেন্ডলি যে জিনিসটা বলেছেন মেয়র, যে আই অ্যাবসলিউটলি এগ্রি, আমিও একজন সাফারার, যে আমরা বেসিকলি বিসিবির একটাই ফেসিলিটিস এখন আছে যেখানে সব প্র্যাকটিস হচ্ছে। এই জিনিস নিয়ে যখন একটা ইলেক্টেড বডি এসে যাবে, আমি বললাম যে আমার সময় খুবই কম, আই এম অনলি হিয়ার, এখন আজকে হয়তো বা 20 দিন হয়েছে খুব সম্ভব, 20 দিন 22 দিন হয়েছে। সো যদি আমি ইলেক্টেড হই ইনশাল্লাহ, তো এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কি করতে হয়। আবার সেকেন্ডলি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই, যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস। হ্যাঁ, তারাও যেরকম সার্ভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউ ল্যাব, হ্যাঁ, এসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বসবো। এইচপি নিয়ে যে আমরা কি করি, আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15 আমরা সব জায়গায় বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিসগুলো আছে, এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার-15 ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার-17 ক্যাম্প পিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি, আমরা যখন বিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি, আমরা কিন্তু উই পে। সো ওয়াই নট আমরা এখানেও এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিসগুলোকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক। বিকজ হয়তোবা উইকেট ভালো না হইতে পারে এই সিজনে, খেলাটা হওয়াটা ইম্পর্টেন্ট বেশি ছিল আমার জন্য, উইকেটের কথা চিন্তা করাচ্ছে। আজকে যখন এখানে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে বা লিস্টে ম্যাচ হবে, অটোমেটিকলি ওই একাডেমিসগুলাই কিন্তু বেটার করা শুরু করবে নিজেদের ফ্যাসিলিটিস। সো দ্যাটস হাউ ইউ হেল্প ইচ আদার। সো এটাই আমার প্ল্যান। আমি আশা করি যখন আমি যদি আমি একটা লম্বা সময়ের জন্য এখানে থাকতে পারি, আমার নিজের স্বপ্ন আছে, আমি ওই স্বপ্নগুলা কেমনে বাস্তবায়ন করতে পারি ওটা নিয়ে কাজ করবো তখন।
ধন্যবাদ।